এখন সরকার প্রথম সফরে গিয়েই উনি বস্তা ভরে টাকা নিয়ে আসবেন, এটা তো মনে করাটা আমি মনে করি অমূলক। আমরা আলাপ করি একটা মোমেন্টে, তারপরে ভুলে যাই, গিয়ে পরের মোমেন্টে আমার প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য আমি যে আগে কি বলছি বা কোনটাকে সমর্থন দিয়েছি ওইটার মনে রাখি না। সো এইটা একটা পয়েন্ট। বিএনপি সরকার যদি একবারে তাদেরকে ড্যামেজ করে দেয়, দেশ চলবে কিভাবে, আদালত চলবে? নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাছে প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপের সঙ্গে শান্তা শারলীন। আজ করালাপে আমাদের স্টুডিওতে রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। তাদের সাথে শুরুতেই পরিচয় করে দিতে চাই। আমার ঠিক বাদিকে রয়েছেন শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, সংসদ সদস্য বিএনপি। আমার সাথে রয়েছেন আসিফ বিন আলী, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক, ডক্টরাল ফেলো, জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র। এবং রয়েছেন ডক্টর আতিক মুজাহিদ, সংসদ সদস্য, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকে করা আলাপে। আমাদের আজকের আলোচনাটা যেটি দিয়ে শুরু করতে চাই, যে জাতীয় সংসদের পাশ হয়েছে 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট। সংসদ সদস্যরা টানা 3 সপ্তাহ বাজেটের উপর আলোচনা করেছেন। আমরা দেখেছি বিরোধী দলের সদস্যরা করনীতি, মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ের লক্ষ্য, সামাজিক নিরাপত্তা এবং বিভিন্ন খাতে বরাদ্দ নিয়ে সমালোচনা করেছেন। শুরুতে ডক্টর আতিক মুজাহিদ, আপনার কাছে আসতে চাই যে সরকারের এই যে নতুন বাজেট, সেখানে আমরা দেখলাম যে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। অথচ আমরা যদি এই মাসের মে মাসের মূল্যস্ফীতির কথা একটু ঘুরে তাকাই, দেখি যে বেড়ে দাঁড়িয়েছে 9.42%। আপনারা এই বাজেটকে বলছেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অপর্যাপ্ত, এমনটা আপনারা মনে করছেন। কেন মনে করছেন এটি? মে মাসে যেখানে মূল্যস্ফীতি ছিল 9.42, সরকার সেটা 7.5 নামানোর যে লক্ষ্য নিয়ে নেমেছে, এটিকে কি আপনাদের কাছে মানে সম্ভবপর মনে হয় কিনা? ধন্যবাদ। যারা দেখতেছেন, আমার টিভির সামনে যারা আছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, ইনফ্লেশন বেসিক্যালি কি? বেসিক্যালি টাকার মান কমে যাওয়া। ভেরি স্ট্রেট, সহজ ভাষায়, যে জিনিসটা আপনি 100 টাকায় কিনতে পারতেন, এটা কমে দেখা গেছে মান কমে গিয়ে 110 টাকায় কিনতে হইতেছে। মানে গ্র্যাজুয়ালি টাকার মানটা কমে যাওয়া। কিসের সাপেক্ষে? আমরা এখন ডলারের সাপেক্ষে অনেক সময় করি, অনেক সময় বিনিয়োগের সাপেক্ষে করি। এটার কারণগুলো অনেকগুলো কারণ থাকে। দেশের সব জায়গায় ব্যয় বেড়ে যাওয়া, পণ্য ব্যয়, এই ব্যয়, নানা রকম ব্যয়, বা অতিরিক্ত টাকার ফ্লো হয়ে গেছে, সেই জিনিসটা আপনার নাই। ভেরি সিম্পল, যেটা আমরা বুঝি সাধারণ মানুষ হিসেবে। আক্তার হোসেন একটা রেফারেন্স করেছিল যে এই সরকার আসার পরে অলরেডি 1 লক্ষ মানে প্রায় কোটি টাকার মতো ছাপানো হয়েছে। তাহলে আপনার সম্পদ নাই বা আপনার জিনিস নাই, আপনি কিন্তু অতিরিক্ত আপনি ফ্লো ছাড়তেছেন টাকা, তো ডিভ্যালু হয়ে যাবে, তো এটা ডিভ্যালুয়েশন হবে। তাহলে মানুষ যার কাছে টাকা আছে, সাপোজ আমার বাপের পেনশনের টাকা 20 লাখ টাকা পাওয়ার কথা আজ থেকে 5 বছর আগে, তখনকার যে আপনার ইনফ্লেশন ছিল ধরলাম 3% বা 4%, এখন সেটা যদি 9% হয়, তাহলে অলরেডি কিন্তু আমার বাপের অলরেডি এত টাকা কমে গেছে। 100 টাকা 4 টাকা কমলে এই 20 লাখ টাকা অনেক টাকা কমে গিয়েছে। তখনকার 20 লাখ টাকা আর এখনকার 20 লাখ টাকার মধ্যে অনেক অলরেডি আমার সম্পদ কমে গিয়েছে, কিন্তু 20 লাখ টাকা আমাকে দিচ্ছেন। সো সেম থিং, এভাবে গুজ ডাউন হয়ে যাচ্ছে। তো এখন দেখেন, সেকেন্ড হলো যে পরিমাণ ধরা হচ্ছে যে 7.5, ইট ইজ ইম্পসিবল। অলরেডি আপনি ফ্লো বাড়িয়ে দিয়েছেন। সেকেন্ড, আপনার বাজেটটা হলো ঘাটতি নির্ভর। তো ঘাটতি নির্ভরের মানুষ কিভাবে স্বাবলম্বী হয়? আপনার টাকা না থাকলে আপনি না জায়গা থেকে নেবেন, ধার করবেন, অথবা আপনি এখন রাষ্ট্র কী করে? রাষ্ট্র হয় ব্যাংক থেকে নেয়, অথবা বিদেশ থেকে ঋণ নেয়, এছাড়া কোথায় নেবে? তো ব্যাংক থেকে টাকা নেই। অলরেডি ব্যাংকগুলোর অবস্থা খুবই খারাপ। অনেকগুলো ব্যাংক শুধুমাত্র উপরে আছে, নামে আছে, ভিতরে টাকা নেই। আর সরকারি অন্য অপশন হলো বিদেশ থেকে ঋণ নেওয়া, IMF অন্য জায়গায় বিভিন্ন শর্তে ঋণ নেওয়া। আপনারা দেখতেছেন গভর্নমেন্ট কিন্তু ব্যাংক রেজুলেশন অ্যাক্ট চেঞ্জ করতেছে। কেন? বিদেশিদের চাপ, ঋণ নিতে গেলে আপনার IMF-এর শর্ত পূরণ করতে হবে। NBR-কে সেপারেশন করা হচ্ছে কেন? বিকজ ওই সিস্টেমে রিফরমেশনে আসতে হবে, আপনার ইনস্টিটিউশন বিল্ডিংয়ে কাজ করতে হবে। এখন যদি গভর্নমেন্ট, আরেকটা অপশন হলে গভর্নমেন্ট টাকা ছাপবে, এটা অলরেডি শুরু করেছে। আমরা দেখলাম যে 45,000 পরে 1 লক্ষ হয়ে গেছে, কিন্তু এটা স্বীকার করতেছে না। তো এটা যদি ফ্লো না থাকে, বাজেটে আমরা দেখলাম 2,43,000 কোটি টাকা নর্মালি ঘাটতি।
আর বাজেট এনবিআর 6,95,000 টার্গেট দেওয়া আছে বা দুইটা মিলায়, সেখানে আপনার কমপক্ষে 2 লক্ষ টাকা মিসিং হবে, 2 লক্ষ কোটি টাকা। তাহলে 2 লক্ষ আর আছে 2,43,000, তাহলে 4,43,000 কোটি টাকা আপনার ধরেই নেন যে আপনি ওটাটা আপনার জন্য এখন খুবই রিস্কি। এখন যে অবস্থায় আছে এই অবস্থা অনুযায়ী আপনার প্রবৃদ্ধির হার যে দেখেন 3.8 সামথিং লাইক দ্যাট, এই অনুযায়ী গেলে আপনি কোনোভাবেই অ্যাচিভ করতে পারবেন না। তাহলে আপনি কীভাবে একটি প্রজেক্ট নেবেন, এইগুলো করবেন সেগুলো করবেন, যেখানে সরকারের অপারেটিং কস্ট বলে আমরা যেটা আমাদের বেতন ভাতা দেই 6 লক্ষ প্লাস কোটি টাকা। কেন ইমাজিন আমাদের বাজেটের কিন্তু মানে 2/3 চলে যায় শুধুমাত্র বেতন ভাতা দিতেই, আর 3,30,000 কোটি টাকার ডেভেলপমেন্ট বাজেট করা হয়েছে। তো সেটা তো আপনি বেতন ভাতাই দিতে পারবো না আমরা মনে হচ্ছে, যদি আপনার এটা ফাংশন না করে। তাহলে বেতন ভাতা কীভাবে দিবেন? ওই অ্যাগেইন উই হ্যাভ টু গো ফর মানে মানি প্রিন্টিং করার জন্য। তারপরে যে নর্মাল ফ্লোতে যদি ডেভেলপমেন্ট না ঘটে, সরকারের যে এতগুলো প্রজেক্টের কথা বলা হচ্ছে, উন্নয়নমূলক প্রজেক্ট এবং মানুষের জনবান্ধব যে প্রজেক্টগুলোর কথা বলা হচ্ছে, সেটি সম্পর্কে মতামত কি? এই বাজেট জনবান্ধব জীবন বান্ধব, দেখেন এই বাজেট আমি তো বললাম আপনি এমন একটা জিনিস করলেন যে জিনিসটা আপনি করতে পারবেন না। মানুষকে আপনি একটা আশা দিলেন, স্বপ্ন দিলেন, অনেক কিছু দিলেন, আমি এই করে দিব। প্রেমিকাকে বলে না তোমার আকাশ থেকে হাতি এনে দিব, হাতি আকাশে উড়বে আর কি, একটু অবস্থা। কিন্তু আসলে হাতি তো আকাশে উঠতে পারে না। দোজ who knows little bit about economics and the growth and inflation, so they understand the system is not like that. এটা রিয়েলিটির সাথে যায় না, কারণ বাংলাদেশের এই কর্পোরেট সিস্টেমের কর তুলতে গেলে বলে না, আজকেও তো দেখলাম একজন কোন এক কত কোটি টাকার মালিক, একটা সচিবের বাসায় পাওয়া গেল যে বিশাল মালিক। আমরা আরেক সচিবের নামে শুনলাম যে কর্পোরেট জগতের বিশাল তার এখন দেখা গেলো, কিন্তু এখন রানিং সচিব রয়েছে। এরকম অসংখ্য লোক আছে যাদের দ্বারা আপনি এস্টাবলিশ করতে চান, এক্সিকিউশন করতে চান, যে এক্সিকিউটিভ বডি, তারাই তো আপনার বাধা, কারণ তারাই তো এই করাপশনের সাথে জড়িত। করাপশন করলে তো আপনার কোনো কিছু ফাংশন করবে না। তো ফুল সিস্টেমটা যদি তাকাই আমরা, তাহলে আসলেই বেসিক্যালি ইনফ্লেশন যে কমানো 7.5, ইট ইজ রিয়েলি সো টাফ। আমি যদি বলতে পারি যে এটা কাইন্ড অফ কঠিন একটা বিষয় হয়ে যাবে। এইরকম ভঙ্গুর অর্থনীতি, এরকম ভঙ্গুর অবস্থা, এরকম ভঙ্গুর সিস্টেম, কর সিস্টেম ওভারঅলি এটাতে কখনো অ্যাচিভ করা সম্ভব নয়। জি, ধন্যবাদ। শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, আপনাদের সরকার 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট পাশ করেছে, যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন যে দেশের বর্তমান পরিস্থিতিতে এই বিশাল রাজস্ব আদায় করাটা অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। এখন লক্ষ্যমাত্রা যদি পূরণ না হয়, তাহলে সরকারের ব্যাংকের উপর যে নির্ভরতা এবং বাজেটের যে ঘাটতি, যেটির কথা মেনশন করছিলেন কিছুক্ষণ আগে ডক্টর আতিক মুজাহিদ বলছিলেন তিনি, এবং সেই সাথে 1 লক্ষ কোটি টাকা ছাপানোর কথাও তিনি বলেছেন। এই অভিযোগগুলো যদি সত্যি হয়ে থাকে, তাহলে বাজেট পাশের সময়ে আপনারা কি এই বিষয়গুলো বিবেচনায় এনেছেন কিনা? এবং সেই সাথে সরকারেরও কিন্তু অনেকগুলো জনবান্ধব কিছু প্রকল্প রয়েছে হাতে, সেগুলো আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে। এতগুলো চ্যালেঞ্জ একসাথে এই অর্থনীতিতে সম্ভব বলে মনে হয় কিনা আপনার? ধন্যবাদ আপনাকে। একই সাথে যারা আলোচক হিসেবে অংশগ্রহণ করছেন, আমি আমার প্রিয় দল বিএনপির পক্ষ থেকে সকলকে, যারা দেখছেন তাদেরকেও সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই বাজেটটি আপনাদেরকে একটি অনুধাবন করতে হবে, সেটা হলো যে দীর্ঘ 17 বছরের একটি লুটেরা সরকারের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আজকে মাত্র 4 মাসে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত সরকার, এই সরকার বাজেট ঘোষণা করেছে। 17 বছর বাংলাদেশের অর্থনীতিকে একটা ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। শুধু মানে অর্থনীতি না, বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র, প্রত্যেকটা যন্ত্রকে দলীয়করণের মধ্য দিয়ে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। আমরা নির্বাচন করেছি, সেইখান থেকে ঘুরে দাঁড়িয়ে স্বৈরাচারের পতনের পরে নির্বাচন হয়েছে। নির্বাচনের পরে আজকে মাত্র 4 মাস চলছে। 4 মাসের মাথায় সরকারকে একটি বাজেট ঘোষণা করতে হয়েছে। একটি বাজেট কি? একটি বাজেট শুধুমাত্র হিসাব নিকাশের বিষয় না। একটা বাজেট হলো যে একটা রাষ্ট্রকে আগামী দিনে কীভাবে আপনি পরিকল্পিতভাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন, জনগণের কল্যাণের দেশের রূপান্তর করবেন, সেই পরিকল্পনাগুলো হচ্ছে একটি বাজেটের মধ্য দিয়ে প্রকাশিত হয়। আমরা মনে করি যে বিএনপি এইবার যে বাজেট ঘোষণা করেছে, সেই বাজেটে এই দেশের প্রতিটি পেশা শ্রেণীর মানুষের স্বার্থকে, স্বপ্নকে আগামী দিনে বাস্তবায়নের রূপ নিয়েই, পরিকল্পনা নিয়ে এই বাজেট ঘোষণা করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে যেটা বিরোধী দল বা অন্য যারা বলার চেষ্টা করছেন, তারা বলছেন যে এই বাজেটটি একটি বিশাল আকারের বাজেট এবং এটি বাস্তবায়নের সম্ভাবনা খুব কম। বিশেষ করে আপনি যেটি বলছেন রাজস্বের কথা আর কি। তা আসলে এই বাজেটটি আমি প্রথমেই যে কথাটি বলছি, আবারও বলছি যে 17 বছরের ধ্বংসস্তূপের থেকে ঘুরে দাঁড়ানোর জন্য এই একটি বাজেট, যেটা একটা আগামী দিনের প্ল্যানিং।
তো এইখানে এই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে হলে আপনার প্রতিটি সেক্টরকে গুরুত্ব দিয়েই সেখানে আপনাকে পরিকল্পনা তৈরি করতে হবে। এখন রেভিনিউ কালেকশনের ব্যাপারে যেটা বলেছেন, আমি যদি এভাবে বলি যে প্রথম যখন বিএনপির নেতৃত্বে সরকার, সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী ছিলেন, তখন উনি যখন রেভিনিউ হাত দিয়েছিলেন তখনও কিন্তু এটা নিয়ে অনেক কথা হয়েছে, যে ট্যাক্স কালেকশন নিয়ে অনেক কথা হয়েছে। আজকে কিন্তু বাংলাদেশের অর্থনীতির মানে আমাদের যে স্বনির্ভর অংশ, সেই অংশের কিন্তু মূল জায়গাটাই এই ট্যাক্স হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, তা সেইখানে এই ট্যাক্স, এবং এটি লক্ষ্য করবেন যে এই ট্যাক্সে কিন্তু আসলে ট্যাক্সের বাড়ানো হয় নাই, কিন্তু পরিধি বাড়ানো হয়েছে। তো সেইখানে এই ট্যাক্স আগামী দিনে সঠিকভাবে কালেকশন হবে কিনা, এবং সেই কালেকশনের উপরে ট্যাক্সের মানে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে সেটার উপরে আগামী দিনে বাজেটের ভবিষ্যৎ নির্ধারিত হবে। আচ্ছা, মূল্যস্ফীতি নিয়ে কি বলবেন? এই যে 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ দেখেন, করেছে, কিন্তু বেড়ে গেছে তো। সরকারের বয়স মাত্র 4 মাস। এখনই সরকারের সফলতা ব্যর্থতা যদি আপনি হিসাব করেন, আমি মনে করি এটা সঠিক হবে না। সরকার কিন্তু একটা, আমি শেষ করি সরকার একটা স্বাভাবিক পরিস্থিতি কিন্তু ক্ষমতা গ্রহণ করে নাই। আচ্ছা, একটা অস্বাভাবিক অস্থিতিশীল অবস্থা, ধ্বংসপ্রাপ্ত অবস্থার মধ্যে সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এইখানে বিগত সরকারের জের তো কিছুটা এই সরকারকে টানতে হবে। এটা বিএনপি সরকার গঠন করেছে এই কারণে না, আজকে যে দলই সরকার গঠন করতো সেই দলকে বিগত 17 বছরের সরকারের যে ধ্বংসস্তূপ, সেটার জের তো কিছুটা টানতে হবে। আজকে যদি আপনি ঋণের মাত্রা বিএনপি সরকারের কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, বা মূল্যস্ফীতির বিষয়টা মাত্র 4 মাসেই বিএনপির কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, আমি মনে করি যে এটা পরিকল্পিত একটা অভিযোগ হবে। জি, ধন্যবাদ। আমি মনে করি এই অভিযোগটা সঠিক না, এবং আমরা বিশ্বাসী যে আজকে যে পরিকল্পিতভাবে এই বাজেট ঘোষণা করা হয়েছে, আমরা মনে করি যে এটা বিএনপি সফল হবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। আসিফ বিন আলী, আমি আপনার কাছে আসবো। ডক্টর আতিক মুজাহিদের কাছে আরও একবার আসতে চাই যে যদি এই বাজেট প্রস্তাব এনসিপি করতো বা বিরোধী দল দিত, তাহলে কি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের দিকে আপনারা মনোযোগ দিতেন? যে অভিযোগগুলো আপনারা করছেন সেগুলো কিভাবে আপনারা এখান থেকে বের হয়ে আসতেন? ভেরি ইন্টারেস্টিং। দেখেন, মানে কর তো আমাদের অনেকভাবে হয়, একটা ডিরেক্ট, একটা ইনডিরেক্ট। উনি যেটা বললেন সাইফুর রহমান সাহেবের 1992 সালে, শাহ আব্দুল হান্নান ছিল, ওটা আমি ওনার বইটাও পড়েছি। সেটা হচ্ছে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা ইন্টারনালি আপনার এই কাপটা কিনছেন, এর ভ্যাট অলরেডি দেয়া আছে, সেটা আমার গায়ে লাগতেছে না কিন্তু। আর ট্যাক্স হচ্ছে আপনি ইনকাম করছেন সেটার উপর, কোম্পানি লভ্যাংশের উপর। খেয়াল করেন, ভ্যাট তো নর্মালি আপনি পাবেনই। ট্যাক্সের ক্ষেত্রে যেটা করতাম, আমরা আয় বাড়ানোর ক্ষেত্রে আমরা বলেছি শুধুমাত্র যদি ঢাকা শহরের এইদিকে 40,000, এদিকে 50,000, আমরা বলছি প্রায় 1 লক্ষ শুধু হোল্ডিংস যদি আছে, হোল্ডিং ট্যাক্সটাও যদি আপনি পারফেক্টলি করেন, এখানে প্রায় 20-15 হাজার কোটি টাকা আসবেন। সিলেট, চিটাগং, আমরা আলটারনেটিভ খাত দেখিয়ে দিচ্ছি কোন জায়গা থেকে আপনি এই ঋণটা দূর করতে পারবেন। কিন্তু এই ওনাদের যে জিনিসটা, সেটার মধ্যে কোনো ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং নেই যে কোথা থেকে টাকাগুলো আসবে। আপনার টাকাটা তো আনার সিস্টেম দেখাইতে হবে অল্টারনেটিভ। সো প্রতিটা ক্ষেত্রে আমরা এইভাবে দিচ্ছি। ইভির ক্ষেত্রে বলেন, ইভির ক্ষেত্রে ওনারা দিয়েছে ধরেন যে আপনার 35% সাপোজ কমাইছেন, যে আমরা ইলেকট্রিক ভেহিকেলসের ক্ষেত্রে। আমরা বলছি এটাকে আরও কমিয়ে 15% আনা উচিত। কেন আনা উচিত? যাতে করে আপনার তেলের যে জিনিস, তেল তো আমার অনেক কিছু কাজে লাগে, তো ইভি যদি আমাদের আসে তাহলে আমাদের তেল সাশ্রয় হবে, আমাদের পরিবেশ হবে। এরকম আলটারনেটিভ প্রতিটা ক্ষেত্রে আমরা প্রস্তাবনা দিয়ে রেখেছি আমরা, যাতে করে জ্বালানি সাশ্রয় হলে বিদ্যুৎ উপকার হবে। সোলারের দিকে আমরা যদি মুভ করি, তারা ইভেন পাবলিক প্লেস, প্রতিটা মানুষকে এনকারেজ করে ফ্যামিলিগতভাবে যে আপনার সোলার, আপনার ফ্রি যেমন করেছে, এটা ফ্যান্টাস্টিক। এইভাবে অনেকগুলো জায়গায় স্পেসিফিক করে, তাহলে একদিকে জ্বালানি যে আমরা খরচটা হয়, কারণ আমরা তো পুরোটাই 90% জ্বালানি আমদানি নির্ভর। আপনি জানেন কিনা, আমাদের প্রায় 50% এখন যে আমাদের ইন্ডাস্ট্রি এই জ্বালানির অভাবে স্টপ হয়ে আছে। এটা দাঁড়িয়ে পার্লামেন্টে বলেছে। আপনি বুঝতেছেন, আপনার যদি ফাংশন না করে আপনার ইন্ডাস্ট্রি, তাহলে আপনার তো এক্সপোর্ট হবে না, এক্সপোর্ট না হলে আপনার রেমিটেন্স আসবে না, তাহলে আপনার তো দুই দিক দিয়ে লস। তারপর আপনি জ্বালানি আমদানি করতেছেন, আপনার উৎপাদন বাড়তেছে না, তার মানে আপনি আলটিমেটলি দিনে দিনে পিছনে যাচ্ছেন। যেটা বলছেন প্রবৃদ্ধির হার এখন কত, 3.75 বা 4 ধরেন, এই প্রবৃদ্ধি এটা দিয়ে কিছু হবে আলটিমেটলি আসলে অনেক কম। এবং বলা হয়েছে হিস্টোরিক্যালি 2003 সালের পরে সর্বনিম্নের মধ্যে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়ে গেছে, এবং স্টক মার্কেট অনেক জায়গায় ইস্যু আছে। তো ব্যাংকিং আস্থা নেই, মানুষের টাকা উঠাই নিচ্ছে আপনি বিভিন্ন কারণে, কারণ ব্যাংকে ইসলামের গোষ্ঠী আবার ধরে কিনা,
এই যে আতঙ্ক, আশ্বস্ত নেই, গভর্নমেন্টে যদি বিশ্বস্ততা নিয়ে আসতে না পারে, তা মানুষ তো টাকাও তো রিটার্ন করবে না, তো ইনভেস্টমেন্ট কমে যাবে, ইনভেস্টমেন্ট না থাকলে আরও অনেক। সো এটা দিস ইজ সিস্টেম, সাইকেল অফ আর্নিং অ্যান্ড অল দিস স্টাফ। জি, ধন্যবাদ ডক্টর আতিক মুজাহিদ। আসিফ বিন আলী, আপনার কাছে আসতে চাই যে সরকারের যে বাজেট দেওয়া হয়েছে 2026-27 অর্থ বছরের জন্য, এবং বিরোধী দলের পক্ষ থেকেও একটা বাজেটের কথা আমরা দেখেছি, এনসিপির পক্ষ থেকে একটা ছায়া বাজেটের কথা আমরা দেখেছি, তাদের প্রস্তাবিত বেশ কিছু সুনির্দিষ্ট পরিকল্পনার কথা শুনেছি। এই সব কিছু শোনার পরে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সরকার বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ইতিহাসে এই যে সর্বনিম্ন 4.72 নামার মূল কারণ কি? আসলে উচ্চ সুদহার নাকি রাজনৈতিক অনিশ্চয়তা? আমরা দেখছি যে 2026-27 অর্থ বছরের জুলাই ডিসেম্বরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া আগামী ডিসেম্বর নাগাদও দেখেছি যে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির প্রাক্কালন কমিয়ে 6.80%, 8% নামানো হয়েছে। সবকিছু মিলে আপনার বিবেচনা কি বলে? ধন্যবাদ আমাকে আপনার শোতে আমন্ত্রণ জানানোর জন্য। দুই পাশে দুজন অত্যন্ত ক্ষমতাবান এমপির মাঝখানে বসতে ভালোই লাগছে, এবং বাজেট নিয়ে তাদের ডিবেটটা আমরা টিভিতে দেখেছি, এখন পাশাপাশি সেই আলাপটা শোনারও সুযোগ হচ্ছে। আসলে মানে জনগণের জায়গা থেকেও যদি চিন্তা করি, তাহলে সবাই আসলে শুনছি আমরা যে বিরোধী দলও তাদের জায়গা থেকে সমালোচনা করছেন, সরকার দল তাদের জায়গা থেকে প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরা সুশীলরাও আমাদের মতন করে আলাপ আলোচনা করছি। তবে যদি সামারাইজ করি, সপ্তাহ 4 বা 5 আগে সম্ভবত বাজেটের একটা পাবলিক আলোচনায় আমার বসার সুযোগ হয়েছিল অর্থমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রীর সাথে, এবং আমি তাদের দুজনকেই একটা প্রশ্ন করেছিলাম যে মানে এই বাজেটটাতে আপনাদের লক্ষ্য কী, এবং যে আলাপটা সেখানে তখন অর্থমন্ত্রী মহোদয় বলেছিলেন সেটা হচ্ছে যেটা মোর রিপেয়ারের বাজেট। এবং আমার মনে হয় যে আজকে যখন বাজেটটা পাশ হলো, আমার মনে হয়েছে যে এখানে একটা রিপেয়ার করার প্রবণতা আছে ওভারঅল বাজেটের মধ্যে। বাজেটের দুইটা দিক আমি বলবো। একটা হচ্ছে যে এই বাজেটে প্রচুর প্ল্যানিং রয়েছে মানে গরিব মানুষের হাতে ক্যাশ টাকা পৌঁছানোর জন্য, এইটা আমি বলবো আশাবাদী একটা জায়গা। কিন্তু আবার বাজেটের খুব উচ্চাভিলাষী যে জায়গাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ট্যাক্সের ওপরে। যে ট্যাক্স রিজিম প্রপোজ করা হচ্ছে, এটা যদি আদায় না হয় ওইটা বাজেটকে রিস্কের মধ্যে ফেলবে, আবার যদি আদায় হয় ওইটা গভর্নমেন্টকে পলিটিক্যালি চ্যালেঞ্জের মুখে ফেলবে। এখানে দুটোই মানে ট্র্যাপটা দুই দিকেই। আপনি যদি ওভার ট্যাক্স করেন, পলিটিক্যাল পপুলারিটি কমে যায়, আবার আপনি যদি ট্যাক্স আদায় করতে না পারেন তাহলে বাজেট বাস্তবায়নে সংকট দেখা দেয়। সো তবে আমার এবারের বাজেটের একটা লক্ষণীয় যে ব্যাপার, আপনি সুদ হার নিয়ে কথা বলছিলেন, আমি আগেই ডিসক্লেইমার দিয়ে নিই, আমি একজন ইকোনমিস্ট না, অ্যাট বেস্ট আমার পলিটিক্যাল ইকোনমি সম্পর্কে আইডিয়া আছে, বাট নট লাইক হার্ডকোর ইকোনমিক্স। সেখানে নিশ্চয়ই তারা হিসেব নিকেশ করেছেন, তবে আমার মনে হয় যে এই সুদ হার কমা বাড়া বা মুদ্রানীতি নিয়ে যে আলাপগুলো হচ্ছে, আমি তার কন্টেন্ট নিয়ে মন্তব্য করতে পারবো না, কিন্তু যে কন্টেন্টগুলো আমরা অলরেডি অনলাইনে দেখছি, এখানে মনে হচ্ছে যে এক্সপার্টদের বলা আর সরকারের বলার মধ্যে একটা পার্থক্য থেকে যাচ্ছে। কারণ বাংলাদেশ ব্যাংক যেভাবে পজিশন নিচ্ছেন আর সেগুলো নিয়ে যে আলাপ আলোচনাগুলো হচ্ছে, সেখানে বেশ খানিকটা পার্থক্য থেকেই যাচ্ছে। বিরোধী দলীয় সংসদ সদস্য তিনি এস আলমের কথা বলেছেন, তিনি ট্রাস্টের কথা বলেছেন। এটা আমি আসলে অস্বীকার করার উপায় নাই। আমাদের সোসাইটি, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে ট্রাস্ট ডেফিসিট এখনও আছে। তো যেহেতু ট্রাস্ট ডেফিসিট আছে, মানে বিশ্বাসের খানিকটা অভাব রয়েছে, আমার ধারণা এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রেও সরকারকে এটা একটু চ্যালেঞ্জের মুখে ফেলবে। সরকার ব্যাংক রেজুলেশন আইনে যে পরিবর্তন এনেছে সেটা কি আসলে এখনকার বাস্তবতায় এটা কি আসলে পজিটিভ হিসেবে আপনি দেখেন কিনা? কারণ বিরোধী দলের অভিযোগগুলোর পরই দেখা গেছে ব্যাংক রেজুলেশন আইন পরিবর্তন করা হয়েছে। দেখেন, ব্যাংক রেজলিউশন আইন আরো বেটার করা যেতে পারতো। আচ্ছা, সেটা কিভাবে যদি এগেইন মানে দিস ইজ আ ভেরি টেকনিক্যাল কোয়েশ্চেন, হ্যাঁ, কারণ এই ধরনের টেকনিক্যাল কোয়েশ্চেন একজন লয়ার যে মন্তব্য করবে ওটা আমি পারবো না, বাট আমি ইন জেনারেল আমি যেটা দেখেছি আমার মনে হয়েছে যে এটা আরো বেটার করা যেতে পারতো। কিন্তু কনটেক্সটটাও আমাদেরকে বিবেচনা করতে হবে। বাংলাদেশের ব্যাংকিং সেক্টর বলেন বা ওভারঅল যদি বিজনেস সেক্টর আপনি চিন্তা করেন, এইটা না সবসময় রুল বেসড না, মানে সব কিছু আইন দিয়ে বাংলাদেশে চলে না। বাংলাদেশে চলে অনেকটা পেট্রোনেজের ভিত্তিতে, সম্পর্কের ভিত্তিতে। সমস্যাটা হয় আমরা যখন সমালোচনাগুলো করি, আমরা চিন্তা করি সব আইন মেনে চলবে, কিন্তু যখন বাস্তবায়নটা হয় তখন দেখি যে এটা কার সাথে কার ব্যক্তিগত সম্পর্ক, কার সাথে কার পলিটিক্যাল পার্টির মানে সম্পর্ক, তার উপরে হয়। তো এই যে রিয়েলিটি এবং আইন, এই দুইয়ের মধ্যে যে দ্বন্দ্ব, সেটা তো আইনগুলোকে অনেক সময় দুর্বল করে। তবে ব্যাংক রেজলিউশন আইনের ক্ষেত্রে
এটা হওয়া উচিত ছিল একটা উদ্যোগ যাতে ট্রাস্ট ফেরত আনা যায়, এবং আমার মনে হয় যে ইভেনচুয়ালি সরকারকে এটা বিবেচনা করতে হবে যে কেমন করে এই আইনগুলো আরও স্ট্রংলি শুধু করাই না, ইমপ্লিমেন্টও করা যায়, যাতে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে ট্রাস্ট ফেরত আসে মানুষের। জি, ধন্যবাদ আসিফ বিন আলী। আমি ডক্টর আতিক মুজাহিদের কাছে আরেকবার আসতে চাই যে আপনি কিছুক্ষণ আগে মূল্যস্ফীতি নিয়ে কথা বলছিলেন, যে মূল্যস্ফীতি বাড়ছে, বাংলাদেশ ব্যাংক নীতির সুদ হার রেপো রেট 10% অপরিবর্তিত রেখেছে এবং ঋণের গড় সুদ হার এখন 11 থেকে 15% ওপরে রয়েছে। এই সংকোচনমূলক মুদ্রানীতি কি আসলেই মূল্যস্ফীতি কমাতে পারছে, নাকি উল্টো আসলে বেসরকারি খাতের বিনিয়োগকে কিছুটা কোণঠাসা করে দিচ্ছে বলে মনে হয়? আমি তো বলেছি এটা খুবই ক্রিটিক্যাল একটা টাইম। আসলে আপনি সুদ যদি বাড়ায় দেন তাহলে এই এত টাকা সুদ দিয়ে আসলে প্রাথমিক মানে প্রাইমারি মানে প্রাইভেট যারা ইনভেস্টর আছে তারা এত টাকা নিয়ে সুদ দিয়ে তারা ইনভেস্ট করতে পারবে না, এবং তারাও ইনভেস্ট করতে রাজি হতো যদি আসলে দেশের পরিবেশ, ট্রাস্ট, সব কিছু বিজনেসে এই পরিমাণ হইতো। আপনার অর্ডারগুলো ক্যান্সেলিং হচ্ছে অনেক জায়গায়, কিন্তু অনেক কিছু মানে আমরা এখন রিপোর্টিং পাই না, যেটা আমাদের বলতেছে যে ইউরোপের আমাদের অনেক বেশি রিসেন্ট রিপোর্ট যে আমাদের অনেক রপ্তানি কমে গিয়েছে, ডেঞ্জারাস সাইড। তাহলে যদি রপ্তানি কমে যায়, অর্ডার কম আসে, তাহলে কেন রিস্ক নিবে একটা মানুষ 10%, 12%, 15% সুদে নিয়ে? এই জন্য ডিফল্টারও তৈরি হচ্ছে, আবার ব্যাংক থেকে টাকা খালি হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখবেন। সো এটা কিন্তু সাইকেল। তো সেই জিনিসটাকে খুবই ক্যালকুলেটিভ গভর্নমেন্ট চেষ্টা করতে, আমি দেখলাম যে গভর্নমেন্ট 2টা জায়গায় গিয়েছে, আমরা জানি না কতটা কমিটমেন্ট পেয়েছে। বলতেছে যে চায়না থেকে $9.17 বিলিয়ন ইনভেস্টর আসবে। আসলে আমরা শিওর না, কিন্তু অনেকে বিভিন্নভাবে সমালোচনা করে আসলে কি কিছু পেয়েছে কিনা। আমরা তারপর উই অ্যাপ্রিসিয়েট ইট, বিকজ যে একটা অ্যাটলিস্ট গিয়েছে, একটা ওপেনিং হয়েছে, আমাদের অ্যাটলিস্ট রাষ্ট্রের প্রধান হিসেবে মর্যাদাটা পেয়েছে, আমার কাছে মনে হয়েছে। সে জায়গায় আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছি প্রাইম মিনিস্টারকে। বাট আলটিমেটলি আমরা কি পাইলাম আর কি, যে আমরা যদি একুরেটলি হিসাব করি যে রাষ্ট্রের এই যে একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে, ঘাটতি যাচ্ছে। গত 2 বছরে তো আমরা আশা করেছিলাম ইনভেস্টমেন্ট আসবে ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেটাও আসলে ইন্টারিম গভর্নমেন্টকে কম্পেয়ার কেন করা যাবে না? ইন্টারিম গভর্নমেন্টে কমপ্লিটলি হচ্ছে শাটার্ড ছিল, ওখানে না পলিটিক্যাল গভর্নমেন্ট না ডিসিশন নিতে পারে কে আসলে কোন জায়গায় কি করবে। দে আর নট ইভেন পলিটিক্যাল গভর্নমেন্টের একটা হোল্ড থাকে, ম্যানেজমেন্টের কমান্ডিং থাকে, এবং তাদের দলের অনুসারীরা বিভিন্ন ধরনের পোস্টে থাকে, ঠিক আছে? তো ইন্টারিম গভর্নমেন্টে তো তাদের নিজস্ব কোনো লোক ছিল না, এবং সব বেসিক্যালি আওয়ামী লীগের লোক, বেসিক্যালি আওয়ামী লীগ। সেই চুক্তি তো সেই পররাষ্ট্রমন্ত্রী এখন স্টিল দেয়ার। সে চুক্তির ট্যারিফের ব্যাপারে তো আমরা জানি ইউএসএস চুক্তির সাথে এখন এক্সপ্লেইন করতেছে যে ইটস ওকে ফর অল। আচ্ছা, ধন্যবাদ ডক্টর আতিক মুজাহিদ। শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন আলোচনাগুলো শুনছিলেন। এই যে সুদ হার কমালো এবং এতে মূল্যস্ফীতি বাড়বে, আবার সুদ হার না কমালে বেসরকারি বিনিয়োগ বাড়বে না, কর্মসংস্থান সৃষ্টি হবে না, এই দুটির মধ্যে সরকার আসলে আমরা দেখলাম যে সুদ হার না কমিয়ে মূল্যস্ফীতি না বাড়ানোটাকেই তারা বেশি প্রাধান্য দিয়েছে, এবং সাধারণ মানুষের যদি আমরা বলি যে তাদের মন রক্ষার্থে কি কাজটা করলো কিনা, এই বিষয়ে যদি কিছু বলেন। দেখুন, আমি আবারও বলছি যে সরকারের বয়স 4 মাস, বিগত দিনে একটা মানে শূন্য অর্থনীতি সরকারের হাতে তুলে দিয়েছেন, এবং এখানে আজকে আপনার আলোচনা বা আমাদের আলোচনা থেকে যে প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বিশ্বাসের ঘাটতি আর কি। তো বিগত 17 বছরের সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের কারণে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে একটা বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে, এটাই বাস্তবতা। এখন এটি আপনাদের আলোচনায় থেকে এসেছে যে সরকার সেই বিশ্বাস মানে পুনরুদ্ধার করতে পারবে কিনা। তা এইখানে আসলে বিএনপি যে বাজেট ঘোষণা করেছে, বিএনপি সরকার এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে মানে আপনার বিদেশি বিনিয়োগ, দেশি যে আমরা ট্যাক্স বলেন বা অন্য যে সেক্টরগুলো আছে সেগুলোকে যদি আমরা সচল করতে না পারি, তাহলে এই দেশটাকে তো আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, এটা সরকারের দায়িত্ব। সমালোচনা দেখেন, আমি বলি আর কি, জাতীয় সংসদে আমরা যেটা দেখেছি আর কি এই বাজেট আলোচনায়, আমরা মোটামুটিভাবে প্রতিদিনই বাজেট আলোচনায় উপস্থিত ছিলাম। বিরোধী দলের সদস্যরা একদিকে বলছে যে এই বাজেট অনেক বড়, বাস্তবায়ন হবে না, এটা বাস্তবায়ন সম্ভব না, সামর্থ্য নাই। আবার তারাই ওই বক্তৃতাতেই বলছে যে অনেক সেক্টরে অমুক সেক্টরে বরাদ্দ বাড়িয়ে দিয়ে দেওয়া দরকার। মানে একদিকে তারা বলতেছে বাজেট বড় হয়ে গেছে, আরেকদিকে বলতেছে যে এখানে বরাদ্দ বাড়ানো দরকার। তো সবিরোধী আলোচনা তো এখানে নিজেদের মধ্যে আসতেছে। তা এটা আসলে বিরোধী দলের বক্তব্য, বিরোধিতার কারোর স্বার্থে যদি বিরোধিতা করা, আমি মনে করি সেই জায়গাটা থেকে আমাদেরকে সরে আসতে হবে।
বেসরকারি বিনিয়োগকে এখানে অবশ্যই উৎসাহিত করতে হবে। এখানে শুধুমাত্র কিন্তু সরকার বেসরকারি বিনিয়োগ কিভাবে উৎসাহিত হবে? যদি ঋণের সুদের হার বেড়ে যায় তাহলে কি না, বেসরকারি বিনিয়োগ সুদের উৎসাহিত হার হয় কিনা? সুদের হার বেড়ে যাবে এইটা আমরা ধরছি কেন এইভাবে? আমরা সেই জায়গাটাতে কেন যাচ্ছি? সরকারকে তো মানে যেভাবে হোক এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে যখন যে পদক্ষেপ নেওয়া দরকার, আমার বিশ্বাস সরকার তখন সেই পদক্ষেপ নেবে। ঋণের সুদের হার কমানো হয়নি, যেমন এইজন্যই আসছে আমি একটু কথাটি। বলি, বিদেশি বিনিয়োগের কথা বলেন। উনি বললেন যে আমরা নিশ্চিত হতে পারিনি। বিএনপি সরকার সর্বপ্রথম সরকার প্রধান চীনে সফরে গিয়েছেন, মালয়েশিয়া সফরে গিয়েছেন। বিগত দিনে 17 বছরে চীনের সাথে আমাদের সম্পর্কের অনেক ঘাটতি হয়েছে, মালয়েশিয়ার সাথে সম্পর্কের অনেক ঘাটতি হয়েছে। এখন সরকার প্রথম সফরে গিয়েই উনি বস্তা ভরে টাকা নিয়ে আসবেন, এটা তো মনে করাটা আমি মনে করি অমূলক। সরকারের সাথে অন্যান্য দেশের অর্থনৈতিকভাবে সচ্ছল সমৃদ্ধশালী দেশ যারা বিনিয়োগ করতে উৎসাহী, তাদের সাথে সরকারের একটা আস্থার সম্পর্ক তৈরি করতে হবে, একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে হবে। আপনি বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে না পারলে আপনি গেলে আপনাকে সহযোগিতা করবে, এটা মনে করার কোনো কারণ নাই। তো আমরা মনে করি যে এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সফর, আমরা যেটুকু বাংলাদেশে বসে থেকে দেখেছি, ওনাকে রাষ্ট্রীয় প্রধান হিসেবে যে সম্মান দেওয়া হয়েছে, আমরা মনে করি যে সেখানে একটা আস্থার জায়গা কিছুটা হলেও তৈরি হয়েছে। এবং আপনারা দেখেছেন যে সেইখানে উনি সেই চীনের প্রায় শতাধিক যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাদের সাথে একটি মত বিনিময় সভা করেছেন এবং তাদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। এবং সেই বৈঠকে কিন্তু তারা আশ্বস্ত করেছেন যে বাংলাদেশে তারা বিনিয়োগ করতে ইচ্ছুক। তো সরকার নানা পরিকল্পনা নিয়ে পদক্ষেপ নিয়ে এগোনোর চেষ্টা করছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে সরকার যে পরিকল্পনা যে পদক্ষেপ নিয়ে এগোচ্ছে, আমরা মনে করি যে বাজেট মানে প্রস্তাবনা উপস্থাপন করা আচ্ছা, হয়েছে। কিছুক্ষণ আগে ডক্টর আতিক মুজাহিদ আরেকটি বিষয়ে বলছিলেন যে সরকারি যে বেতন ভাতা নির্ধারণ করা হয়েছে সেটি আসলে অনেক বড় একটি অংশ অকুপাইড করে রাখে। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই যে আসলে কি তাই নাকি? সরকারি বেতন যেগুলো আছে সেগুলোকে তো আপনাকে রেগুলার করে চালাতে হবে, আপনি তো বেতন দেওয়া বন্ধ করে দিতে পারবেন না। এখন সেইখানে উনি কি এই পরিসংখ্যান দেখাতে পারবে যে পূর্বে কত ছিল, এখন সরকার কতটুকু মানে বাড়িয়েছে বা কতটুকু সামনে যাচ্ছে? আমার তো মনে হয় যে এইটা মানে গুরুত্বপূর্ণ একটা অংশ, যে দেশ যদি সচল রাখতে হয় তা আপনাকে সেটাকেও সচল রাখতে হবে, হ্যাঁ। এটা যত সময় যাবে ডিমান্ড তত বাড়বে, যত সময় যাবে এটার পরিধি তত বাড়বে, কিন্তু এটা সহনীয় মাত্রায় থাকতে হবে। আচ্ছা, যদি আমরা মনে করি যে সহনীয় মাত্রায় থাকতে সেই হবে। সাথে সরকারের যে বড় বড় কিছু আরো বাজেটের জায়গাগুলো আছে এবং আমরা দেখলাম জনবান্ধব যে প্রজেক্টগুলো সেগুলো তো সম্পৃক্ত, সেক্ষেত্রে এই বাস্তবতা, এই অর্থনৈতিক বাস্তবতা এগুলো সম্ভব কি নয়? বারবার এই কথাটি উঠে আসছে এই কারণে। জনবান্ধব মানে ক্ষেত্রগুলোর সাথে আমি মনে করি যে দুটি বিষয় আছে। একটা বিষয় হলো যে এখানে আর্থিক সংকটটা আপনারা বড় করে দেখছেন, আমরা মনে করি যে আবার আরেকটি বিষয় আপনাদেরকে দেখতে হবে যে যখন এই আর্থিক লেনদেনটা একদম তৃণমূলে চলে যাবে, তখন কিন্তু এটা আসলে আপনার এই যে সংকট, সেই সংকটের কিছুটা সমাধানও আসবে। এখন আমরা যেটা অর্থনীতি একটা অস্থিতিশীলতা দেখি যে মানে অর্থনীতি বলেন আর সম্পদই বলেন সীমিত কিছু লোকজনের কাছে সীমাবদ্ধ হয়ে গিয়েছে। আচ্ছা, কিন্তু সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী আপনি যেভাবে বলেন, যদি ফ্যামিলি কার্ড বলেন বা কৃষি কার্ড বলেন, এটা যখন তৃণমূলের মানুষের কাছে পৌঁছাবে তখন কিন্তু একটা অর্থনৈতিক ভারসাম্যতা তৈরি হবে। এবং আমি মনে করি যে ঘাটতি নিয়ে সংখ্যা আমরা করছি, সেই ঘাটতি পূরণের ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা রাখতে সক্ষম হবে। জি, কাজে ধন্যবাদ। বিএনপি সরকার নানা পদক্ষেপ নানা পরিকল্পনাই নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছে। হ্যাঁ, এখানে প্রতিবন্ধকতা থাকবেই, আমি আবারও বলছি, ওনার সাথে আমি দ্বিমত পোষণ করি না যে 17 বছরের ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আজকে এই পরিকল্পনা সঙ্গত কারণেই বাজেটটা অনেক বড় হবে, এটা নিয়ে সংখ্যা থাকতেই পারে। কিন্তু আমাদের বিশ্বাস সরকার যে পদক্ষেপ যে পরিকল্পনা এগোনোর চেষ্টা করছে, আমাদের বিশ্বাস সেই পরিকল্পনা পদক্ষেপ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। জি, আরেকটি প্রসঙ্গে চলে আসে শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। ঋণ খেলাপি হওয়া চট্টগ্রাম 4 আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী। তার প্রার্থিতা আদালতে বাতিল করা হয়েছে।
খবরটি নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন। সম্প্রতি ঋণ খেলাপিদের সংসদ নিয়ে বিতর্কে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংসদে বলেছেন যে দল ঋণ খেলাপিদের নমিনেশন দিয়ে তাদেরকে সংসদে নিয়ে আসে এটা তো তাদেরই দায়িত্ব, তাদের উপরে এই দায় চাপায়। এখন যদি সংসদে এতগুলো ঋণ খেলাপি থাকে তাহলে এই সংসদকে ঋণ খেলাপির সংসদ বলা যাবে কিনা, বা সরকার দলীয় লোকেরা যারা মেজরিটি টু থার্ড মেজরিটি নিয়ে করেছে তারা ঋণ খেলাপিদের সংসদে নিয়ে এসেছে, এটা সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই বলবে। এখন জামাতের প্রার্থী যদি মামলা না করতেন তাহলে আপনাদের দলীয় এই প্রার্থী তো সংসদেই থাকতেন নাকি, নাকি আপনারা কোনো নিজেরাই ব্যবস্থা গ্রহণ করতেন এই প্রার্থীর বিরুদ্ধে যাকে আজ বাতিল করা হলো প্রার্থীটা? দেখেন, যে অভিযোগ আপনি করলেন আমি যদি জবাবটা এভাবে দিই যে বিএনপি যদি সেরকম মনে করতো, বিএনপি এখন সরকার, সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার, বিএনপি যদি মনে করতো যে নৈতিকতার বিরুদ্ধে যাবে তাহলে আসলাম চৌধুরীকে বিএনপি ইচ্ছে করলে সংসদে নিয়ে আসতে পারতো। আমরা যদি অতীতের সরকারের দৃষ্টান্ত দেখি, এখানে কিন্তু বিএনপি সেই অবস্থানে যায় নাই। বিএনপি যায় নাই দায়ী আসলাম চৌধুরীর আজকে মহামান্য আপিল বিভাগ সিদ্ধান্ত দিয়েছে যে উনি শপথ নিতে পারবে না, এবং উনি কিন্তু শপথ নিয়ে সংসদে আসেন নাই। উনি কিন্তু সংসদ সদস্য হিসেবে এখনো বলা যাবে না। হ্যাঁ, আপনি প্রশ্ন যেটি করেছেন, হ্যাঁ আপনি যেটি বলেছেন যে বিএনপি তাদেরকে মনোনয়ন দিয়েছে, বিএনপি যাদেরকে মনোনয়ন দিয়েছে, যেমন আজকে অ্যাটর্নি জেনারেল বলেছে যে উনি আবার যদি নির্বাচন হয় আসলাম চৌধুরীর প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই। আচ্ছা, এখন এই বিষয়টি আপনাদেরকে অনুধাবন করতে হবে যে গত 17 বছরে যারা বড় ব্যবসায়ী তারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারে নাই, ব্যবসাটাও সরকারি দলের হাতে কুক্ষিগত হয়ে গেছিল। আসলাম চৌধুরী গত 17 বছরের বেশিরভাগ সময় উনি জেলখানায় ছিলেন। সেইখানে সঙ্গত কারণে যারা ব্যবসায়ী তারা অনেকেই ব্যবসা করতে পারে নাই। এখন ঋণ খেলাপির প্রশ্নটা হলো যে এটা ব্যাংকের সিদ্ধান্তের বিষয়, এবং যা আজকে আদালত সিদ্ধান্ত দিয়েছে। তো সেইখানে কিন্তু আমি পৌরসভার মেয়র ছিলাম 2 বার, আমি ছাত্র রাজনীতি করেছি। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি তখন থেকেই দেখি আমরা যে নির্বাচনের আগে যারা ব্যাংকে ঋণগ্রস্ত বা যারা ঋণ নেয় তাদেরকে রেগুলার করার একটা সুযোগ দেওয়া হয়। এটা নতুন কিছু না, এটা বিএনপি সরকারের সময় না, এটা একদম শুরু থেকে হয়ে আসছে। সেইখানে হয়তো আসলাম চৌধুরীর ত্রুটি আছে, তিনি রেগুলার করতে পারে নাই, যে কারণে উনি নির্বাচিত হওয়ার পরে শপথ নিতে পারে নাই। বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করেছে। বিএনপি যদি ক্ষমতার অপপ্রয়োগ করতো, বিএনপি যদি নৈতিকতার বিরুদ্ধে যাইতো, তাহলে আসলাম চৌধুরীকে কোনো না কোনো কৌশলে প্রভাব খাটিয়ে সংসদে নিয়ে আসতে পারত। বিএনপি কিন্তু সেই জায়গাটাতে যায় নাই। বিএনপি কিন্তু এই নীতিটির সাথে একমত পোষণ করেছে। আমি মনে করি আসলাম চৌধুরী এই রায় যেমন ওনারা বিএনপির কাঁধে চাপানোর চেষ্টা করছেন, আমি মনে করি যে বিএনপির গ্রেফিটি এটা যে বিএনপি সেইখানে নগ্ন হস্তক্ষেপ করে নাই। জি ধন্যবাদ। আসিফ বিন আলী, আপনার কাছে আসতে চাই যে ঋণ খেলাপি হওয়া চট্টগ্রাম 4 আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থীতা আদালতে বাতিল করা হয়েছে, এবং এই ঋণ খেলাপিদের বিরুদ্ধে শক্তভাবে চ্যালেঞ্জ করার কারণে আমরা দেখেছি যে কয়েকজন নির্বাচনে অংশ নিতে পারেননি। আইনের ফাঁকফোকরে কেউ কেউ হয়তো নির্বাচিত হয়ে সংসদে পৌঁছে গেছেন। চ্যালেঞ্জের পরে বেসরকারিভাবে নির্বাচিত হয়েও যে তিনি আসতে পারলেন না, শপথ নিতে পারলেন না, সরকারের যদি আমরা ধরে নিই এটা এক ধরনের মেসেজ, আপনি কিভাবে দেখছেন? আমি ব্যাপারটাকে একটু বিচার বিভাগের জায়গা থেকে দেখতে চাই, শুধু সরকারের আলাপে না। কারণ সরকার নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা করি, কিন্তু বিচার বিভাগের স্বাধীনতাটা খুব জরুরি। আমি এই কেসটা একটু ফলো করছিলাম। যে ব্যক্তি সংসদ সদস্য সম্পর্কে আলাপ এসছে, দেখেন তার অনেক যুক্তি থাকতে পারে তার জায়গা থেকে, এবং কিছু যুক্তি হয়তো বা যৌক্তিকও। তিনি ব্যবসা করতে পারেন নাই, বিরোধী দলে ওপরে আমরা জানি যে ইতোপূর্বে অনেক ধরনের নির্যাতন ছিল এন্ড এভরিথিং, কিন্তু এবং মোটামুটি ধরেন 11 জনের মতন সংসদ সদস্য স্টে অর্ডার নিয়ে সংসদে এখন আছেন। ঋণ খেলাপ তাদের প্রতিষ্ঠানের ব্যাপারে এই অভিযোগগুলো আছে। আমি জিনিসটাকে দেখতে যাচ্ছি বিচার বিভাগের জায়গা থেকে, এবং আপনি যদি এই দুইটা মানে সেই সাংসদ এবং তার যারা বিরোধী দুইটা প্যানেল দেখেন, প্যানেল কিন্তু জামায়াত এবং বিএনপিতে ভাগ হয়ে গেছিল। তার বিরোধী যিনি আইনজীবী শিশির মুনির সাহেব, এবং যে সাংসদের পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনি হচ্ছে সরকার দল সমর্থক আইনজীবী সাহেব। হ্যাঁ, এবং আমার আসার জায়গাটা হচ্ছে যে জুডিশিয়ারি এখানে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেছে, মানে বিরোধী দল সরকার দলের থেকে তিনি, এবং
ডেফিনেটলি আমি বলছি যে সরকার মানে ওনার ব্যাপারে আমি খানিকটা মানবিক হব, কিন্তু তারপরে জুডিশিয়ারি রুলস অনুযায়ী কাজ করেছে, অ্যান্ড দ্যাট ইজ সামথিং হোপফুল আমার কাছে মনে হয়, যে যদি জুডিশিয়ারি এই ব্যাপারগুলো কন্টিনিউ করতে পারে, দ্যাটস আ গুড থিং। দেখেন, বাংলাদেশে কোনো সংসদে আপনি মানে ঋণ খেলাপিতা বাইরে চিন্তা করতে পারেননি এখন পর্যন্ত, ভবিষ্যতেও আমি আশা করি না হবে, সেটা বিএনপি সরকার থাকুক আর জামাতে সরকার আসুক বা অন্য কোনোটা হোক। এর অর্থ এই না যে আমি ডিফেন্ড করতেছি, এর অর্থ হচ্ছে আমাকে দেখতে হবে যে তিনি ঋণ খেলাপি হয়ে নির্বাচন করে আসার পরেও তাকে চ্যালেঞ্জ করা যায় কিনা, এবং চ্যালেঞ্জ করে তার প্রার্থিতা বাতিল করার জন্য সিস্টেম ফাংশনাল কিনা। তো সেই ফাংশনের জায়গা থেকে আমার মনে হয় যে আদালত তার জায়গায় বাংলাদেশের সিস্টেম নিয়ে তো অনেক প্রশ্ন থাকে। আমরা যখন দেখি বাংলাদেশের সিস্টেম নিয়ে গভর্নমেন্ট এখানে হস্তক্ষেপ করে না। জি, আমার মনে হয় গভর্নমেন্ট যে আমার এখানে একটা হস্তক্ষেপ প্রশ্ন করা আছে উচিতও যে না। বাংলাদেশ, এটা তার দায়িত্বের জন্য আমি ধন্যবাদ দিব না। অবশ্যই আচ্ছা, আপনি বলছেন দায়িত্বের জন্য ধন্যবাদ দেবেন না, কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি বাংলাদেশের সিস্টেমগুলো এমন থাকে যে বিচার বিভাগ বা বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে অনেক প্রশ্ন আসে। অনেক দিক থেকে চিন্তা করলে এটা একটা স্বাভাবিক দৃষ্টিকোণে, যে এই ঘটনাটি যেটা হয়েছে প্রার্থিতা বাতিল করেছে সেটা খুব স্বাভাবিক, কিন্তু আমরা যদি অন্যভাবে চিন্তা করি যে এটিও কি আসলে বার্তা দেওয়ার জন্য কোনো প্রভাব বিস্তার করা হয়েছে কিনা, এমন কিছু আপনি মনে করেন কিনা? হতেই পারে, কিন্তু দেখেন মানে আমরা না, ধরেন আমি যদি চিন্তা করি যে হ্যাঁ গভর্নমেন্ট একটা বার্তা দিতে চাইছে বিচার বিভাগে হস্তক্ষেপ না করে, আবার ধরেন আর একটা কেস আসলো যেমন জেল গেট থেকে যে গ্রেফতারগুলো হচ্ছে, আমরা যদি সেটাকে চিন্তা করি যে গভর্নমেন্ট ওইটা বার্তা দিচ্ছে হচ্ছে আমি এইভাবে গ্রেফতার করব, এটা হয়, কিন্তু এটা না রাজনীতির আলাপটাকে খুব সন্দেহের মধ্যে নিয়ে যায়। হ্যাঁ, আমাদেরকে একটু দেখতে হবে যে ওকে সরকার ফাংশনাল কিনা, বিচার বিভাগ ফাংশনাল কিনা, পুলিশ ফাংশনাল কিনা। সরকারের এটা দায়িত্ব যে এই প্রতিষ্ঠানগুলো যাতে ফাংশনাল থাকে, সরকার যাতে এই প্রতিষ্ঠানগুলোকে কুঙ্খিগত না করে, এবং সেটাই যদি সে করতে পারে, দ্যাটস গুড গভর্নেন্স। এবং গুড গভর্নেন্সটাই তার দায়িত্ব, এবং সেজন্যই বলছি আমি আমাদের সরকার পক্ষের সংসদ সদস্যের সাথে মানে এক জায়গায় একমত যে হ্যাঁ মানে আমাদের সোসাইটিতে এগুলো এত মানে অদেখা টাইপের ব্যাপার যে একটু ধন্যবাদ দিতেই হয়, কিন্তু এটা তো আমি ওই জায়গাতে যাবই না, কারণ এইটাই স্বাভাবিক, যেইটা স্বাভাবিক সেইটাই ঘটা উচিত। সো তো ফলে আমি জানি না যে সরকার এটা বার্তা দিতে চেয়েছে কিনা, কিন্তু সরকার যদি এটা বার্তা দিতে চায়ও সেটা আদালতে হস্তক্ষেপ হবে, যে আমি আমার নিজের গ্রুপের একজনকে মানে প্রোটেক্ট না করে আমি বার্তা দিতে চাচ্ছি। আমার মনে হয় না যে সেটা খুব একটা এথিক্যাল প্র্যাকটিস সরকারের দিক থেকে। রাদার আমি এখানে ফোকাস করব যে ওকে ফাইন, একজন ক্ষমতাবান ব্যক্তি, তার ব্যাপারে আদালত সরকারের প্রভাবের বাইরে গিয়ে রায় দিয়েছে, এবং এইটাই বিচার বিভাগ হওয়া উচিত। ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে একটু বলি, আপনার জাতীয় সংসদ এই বিষয়টি নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে এবং এনসিপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল গত প্রায় 3-4 দিন আগে সম্ভবত। সেখানে কিন্তু আমাদের মাননীয় অর্থমন্ত্রী অবস্থানটি পরিষ্কার করেছেন যে উনি যদি ঋণ খেলাপি হয়ে থাকে, এটা সিদ্ধান্তের মালিক হলেন ব্যাংক, এবং এই যেহেতু এটা আদালতে গেছে, এটা সিদ্ধান্তের মালিক হলো আদালত। যদি আদালত ওটাকে ঋণ খেলা হিসেবে সিদ্ধান্ত দেয় এবং উনি যদি সংসদ সদস্য হিসেবে শপথ না নিতে পারে, এরকম সিদ্ধান্ত আসে, বিএনপি তার সাথে একমত পোষণ করবে। সেখানে এটা নিয়ে বিএনপির কোনো দ্বিমত নাই, কিন্তু যেহেতু এটা আদালত পর্যন্ত করিয়েছে, সিদ্ধান্তটা আদালত থেকে আসতে হবে। আমাদের বক্তব্যটা হলো বিএনপি কিন্তু সেখানে অনৈতিক হস্তক্ষেপ করে নেয়, এবং ওনাকে সংসদ সদস্য হিসেবে সংসদে আনার জন্য বিএনপি কোনো পদক্ষেপ নেয়। আসলাম চৌধুরী না হয় প্রার্থিতা বাতিল নৈতিকতার জায়গাটা থেকে কিন্তু বিএনপি এই জায়গাটাতে একমত। জি, বুঝতে পেরেছি। আদালতে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হয়েছে, কিন্তু আইনের ফাঁকফোকর গলিয়ে অনেকেই তো সংসদে চলেও গেছে, যাদের বিরুদ্ধেও আসলে একই অভিযোগ, ঋণ খেলাপি হওয়ার অভিযোগ আসে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে সরকার? এরকম যদি তাদের বিষয়ে ব্যাংকের কোনো সিদ্ধান্ত আসে, আদালতের কোনো সিদ্ধান্ত আসে, সেই জায়গাতে বিএনপি একই মত অবস্থান গ্রহণ করবে। বিএনপি এই জায়গাটাতে নিয়ে কোনো কন্ট্রাডিকশনে যাবে আমি মনে করি না, এবং বিএনপি জাতীয় সংসদে এই অবস্থানটি পরিষ্কার করেছে, ওনারাও সংসদে ছিলেন, সেইখানে কিন্তু আমাদের দলের পক্ষ থেকে এই অবস্থানটি পরিষ্কার করা হয়েছে যে তাদের ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত আসে, বিএনপি সেই সিদ্ধান্ত মাথা পেতে নেবে। জি, ধন্যবাদ শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। আতিক মুজাহিদ, আপনার কাছে আসছি। বিচার বিভাগে এই যে সরকার হস্তক্ষেপ করলো না, এই ঘটনাটিকে একটা দৃষ্টান্ত হিসেবে দেখতে চান কিনা আপনি? করলো কি করলো না সেটা আমরা কমেন্ট করতে পারবো না, আমরা সামনের দিনে দেখব। তবে যেটা হলো যে আমরা একটা রিপোর্ট দেখেছি যে 68% পার্লামেন্টারিয়ান তাদের ব্যাপারে ছোট হোক বড় হোক ঋণ খেলাপের অভিযোগ রয়েছে, অনেকের ব্যাপারে বড় বড়, যেমন আসলাম চৌধুরীর ব্যাপারে তো অনেক কয়েক হাজার কোটি টাকার তার বিষয় এসেছে, এবং আরও একজন এখনও নিতে পারে নাই, অনেক ইস্যুজ আছে। তো সেখানে
আমরা যদি অ্যাভারেজে দেখি আমাদের ইভেন আমাদের গভর্নরের ওয়াইফের ব্যাপারও তো আমরা দেখলাম যে ঋণ খেলাফির ইস্যু ছিল। সো ঋণ খেলাফি অনেকে এটা একটা মানে কাইন্ড অফ পলিটিক্যালি ইউজ করে টাকাগুলো নিয়েছে। হ্যাঁ, এখন হয়তো অনেকের দেখতেছেন না, ইভেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে অনেকের ইস্যু আছে। পলিটিক্যালি কী বলেন আপনার বিচার বিভাগে করে না, অনেক জায়গায় করেছে। পলিটিক্যালি আপনি যদি এখন সার্চ করেন না, পার্লামেন্ট মেম্বার দ্বৈত নাগরিক যারা যারা ইলেকশন করেছে ম্যাক্সিমামই দ্বৈত নাগরিকত্ব ছিল। কিন্তু ওনারা কোনো রকম করেই ওনারা সিস্টেম করেই আপনার বিশেষ করে আমাদের ইলেকশন কমিশনার বায়াসড রুল পালন করেছিল। দেখেছি একজনের ক্ষেত্রে এক ধরনের, আরেকজনের ক্ষেত্রে আরেক ধরনের রায় করেছে। এবং আজকেও কিন্তু পার্লামেন্টের বলেছে যে ঋণখেলাপি আমাদের রায় আসলেও এটা এখতিয়ার হচ্ছে আমাদের নির্বাচন কমিশনার, ওনারা কী করবে। সো নির্বাচন কমিশনার দিয়ে ওনারা স্টে করে রাখতে পারে। সো উই ডু নট নো। সো এটা হোল প্রসেস। আপনি প্রশ্ন তুলছেন? অবশ্যই প্রশ্ন তুলবো, কারণটা কি আমাকে তো প্রশ্ন করাটাই হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি। বিরোধী দলের যদি একটা কাজ বলেন, এটা 3টা কাজের একটা কাজ হচ্ছে অ্যাকাউন্টেবল করা গভর্নমেন্টকে, অল দ্য সেক্টরস। উই হ্যাভ টু আস্ক দ্য কোয়েশ্চেন্স। আপনি কোথায় পেলেন, কীভাবে করবেন, কেমনে করবেন। আমি যদি কোয়েশ্চেন না করি, তো আমি তো জনগণের প্রতিনিধি ভাই। জনগণ আপনাদের পক্ষের মতটা তো আমাকে তুলে ধরতে হবে। গভর্নমেন্ট তো সব বলবে সব ঠিক আছে। আজকে যেমন পার্লামেন্টে দাঁড়িয়ে বললো ইতিহাসের ঐতিহাসিক আমাদের নাকি এর উন্নতি ঘটেছে, কি বলে আইন শৃঙ্খলা ঐতিহাসিক উন্নতি ঘটেছে। আজও বিষয় মানে এক চমৎকার চলতেছে। আবার বলছে ধর্ষণ আবার বেশি হয়েছে, আবার উন্নতি। তাহলে স্ট্যাটিস্টিক খুব চমৎকার। আমি একবার আইন শৃঙ্খলা মিটিংয়ে যাইতো মাঝে মাঝে ডিসি অফিসে, দেখলাম যে এবার একটু কম অপরাধের মাত্রা। চিন্তা করলাম ঘটনা কি, পরে দেখলাম যে আসলে অভিযানে কম চালিয়েছে, তাহলে অ্যারেস্ট তো কম হবে। তা মাদক যদি অভিযান কম চালান তো কম মাদক ধরা পড়বে। তো স্যার আমরা কিন্তু ডেভেলপমেন্ট করেছি, ডেভেলপমেন্টে এটা হওয়ার কথা। ডেভেলপমেন্ট সাথে বেশি পরিমাণ সে অভিযান চালিয়ে পেট্রোলিং করে অপরাধীদের ধরতে পারলে তো বেশি হইতো। তো সেরকম না, এই মাসে তো আমাদের গত 4 মাসে তো আমরা খুবই কম অপরাধ, কারণ রেজিস্ট্রেশন কম হয়েছে। সুন্দর রিপোর্টটা তা বলে না, আমরা বেশ কয়েকটি রিপোর্ট দেখলাম, সেখানে আসলে কম আসেনি। এক্স্যাক্টলি, তাহলে কম আসেনি, বেশি এসেছে। তাহলে সেই জিনিসগুলো আনকাউন্টেবল অনেক জিনিস রয়েছে। তো এইভাবেই বাংলাদেশে, এই জন্য সলিমুল্লাহ খান মজারে বলছেন না যে মিথ্যা কয়েক প্রকার, তার মধ্যে একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। সো বিবিএসে অনেক বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্সগুলোকে উনি বলেছেন যে এগুলোকে আর্টিফিশিয়ালি বানানো হয়েছে। এবং শেখ হাসিনার সময় তো ঘরে বসে বসে জনসংখ্যা বাড়াইছে। আপনি একটা কথা বলতে পারেন বাংলাদেশের জনসংখ্যা কত? কেউ জানি না। আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে আমার প্রাইম মিনিস্টার একবার বলতেছে 20 কোটি, আমার বিরোধী দল নেতা বলতেছে 18 কোটি। আজব একটা, আমরা স্টেটে বসবাস করি, 2 কোটি লোক সকাল বিকাল বাড়তেছে কমতেছে। আপনি বলছেন 2 কোটি লোক বাড়লে আপনার জিডিপি কমে যাবে, যেটা রেট দেখাচ্ছেন এটা তো আর্টিফিশিয়ালি দেখানো হইতেছে। আবার 2 কোটি লোক যদি বেশি হয়, তার আপনার কর্মসংস্থানে আবার ওইদিকে আপনার বেকারত্ব বেড়ে যাবে, দেখাতে হবে এত লোক বেকারত্ব হয়েছে। আবার যদি বলেন 17 কোটি, তাহলে আবার দেখবেন যে এই যে মেকানিজমগুলো আপনার আমাদেরকে যে বোঝানো হয় যে আমাদের বাংলাদেশে, যে আপনি বলছেন জিডিপি যে রেশিওর কথা বলেন, 5% লোকের হাতে বাংলাদেশ সব সম্পদ। সাপোজ ধরলাম যে ফ্রেশ এই সেই বিভিন্ন গ্রুপের নাম বললাম, কয়েকটা গ্রুপ, এমজিআই টেমজিআই, তারা বাংলাদেশের সব সম্পদ টপ 10 যারা আছে তারাই তো মালিক। এদের টাকাটা ভাগ করে করে আপনি বুঝাচ্ছেন যে নাতিক মুজাহিদ তোমার হচ্ছে $2800 তুমি মাসিক বছরে তোমার হচ্ছে যে তোমার হচ্ছে জিডিপি তোমার মাথা পিছু। এই যে হিসাবগুলো, এটা একটা তো আলটিমেটলি রিয়েল ডেভেলপমেন্ট, এগুলো কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট বলে। সাস্টেনেবল তো পরের কথা, কম্প্রিহেন্সিভ মানে আপনার সবার জন্য গোছালো একটা ডেভেলপমেন্ট। তো সেটা তো না, এই দৃষ্টিকোণ তো গেলামই নেই। তো সেই জায়গায় যে বললেন যে বাংলাদেশের ঋণ খেলাফি, পলিটিক্যালরা অনেকে আছে ইন্টেনশনালি তারা ঋণ খেলাফি করে। অনেকের ব্যাংকের মালিক, তো কথা বললে তো বলা যাবে না। সেদিন আপনি সরকার ধরলে মাহবুবুদ্দিন খান বলছে না যে এমপি হলে একটা ব্যাংকের মালিক হইতে হবে কেন, লিজিং নিতে হবে কেন? আসলে তো আমার কাছে মনে হয় ইন্ডিয়াতে এতগুলো ব্যাংক নেয়, আমাদের এতগুলো ব্যাংক কেন? এবং ব্যাংকগুলোতে টাকা নেয়, টাকা নেওয়ার পর ওনাদের নিজস্ব লোক ঋণ নেয়, জনগণের টাকাটা মেরে দেয়। সো এটা সিস্টেম অফ করাপ্ট, মানে কি বলে টাকা মানে চুরি করার একটা সিস্টেম হয়ে দাঁড়িয়েছে অনেক অনেক ব্যাংকের ক্ষেত্রে। কারণ রেগুলেশন ঠিক মতো নাই। কারণ ওই যে বাংলাদেশ ব্যাংক থেকে নিজ পর্যন্ত পলিটিক্যাল লোক নিয়োগ দেন আপনারা, তো ওই করাপশন করতে তারা হেল্প করে। এটা তো এইভাবে যোগসাজে হয়। রাতে জনতা ব্যাংক, সরকারি ব্যাংকগুলো অবস্থা কি দেখছেন? খুবই ভয়াবহ অবস্থা। সরকারি ব্যাংক রানিং যদি আপনি অগ্রণী ব্যাংক, সরকারি বিভিন্ন ব্যাংকগুলোকে এখন যদি আপনি 6টা ব্যাংক যে আছে, এখন যদি ইনভেস্টিগেশন পিওরলি রিপোর্ট দেয়া হয় ব্যাংকের কি অবস্থা, টাকা নাই, আপনি এগুলো তো কি বলা হয় না। বিএনপির কাঁধে, তো বিএনপিকে বলতেছি না, আমরা বলতেছি উই হ্যাভ টু গো, যে এটাকে যে সরকার থাকবে তার দিকেই আসলে প্রশ্নটা আসে। আপনাকে এটা আসলে উত্তরটা আপনাকে দিতে হবে, জাতিকে জানাতে হবে দেশের চিত্রটা কি। আমরা কেন বলতেছি জাতিকে চিত্র জানাইতে হবে যে বাংলাদেশের ব্যাংকিং খাত একদম ডেমোলিশন অবস্থায় আছে। বাংলাদেশ শ্বেতপত্রের কথা কেন বলতেছেন না, পুরো পূর্ণাঙ্গ রিপোর্ট দেন। বিএনপি সরকার বারবার একটা কথা বলছে, আগের সরকারের রেখে যাওয়া ঋণ সেটার দায়ভার এই সরকারের কাঁধে পড়েছে। এই বিষয়ে কিছু যোগ করতে চান কিনা দুজনের কাছ থেকে শুনুন প্লিজ। আপনি আগে। জি, আমি একটু বলি, তারপরে সুযোগ দিলে বলবো আমি। উনি 2টা বিষয় বলেছেন যে ম্যাক্সিমাম ঋণ খেলাপি। এখন আসলে এটা যদি বিএনপি বা আপনি রাজনৈতিকভাবে না দেখেন, আমার ধারণা, আমার মানে এটা আমরা স্বাভাবিকভাবে ধারণা করি
যে বাংলাদেশে যারা বড় বড় ব্যবসায়ী, বেশিরভাগ ব্যবসায়ী তারা ব্যাংকের ঋণের উপরে তাদের ব্যবসা পরিচালনা করে, বেশিরভাগ। এবং আমার ধারণা এটা মোর দেন 80%, যে তারা ব্যাংকের ঋণ নিয়ে সেই ঋণের উপরে তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করে, এবং তারা বছরে এটা রেগুলার করে। এখন এর দায়ী শুধু বিএনপি বা রাজনৈতিক দলের নেতার কাঁধে চাপানোটা আমি সঠিক মনে করি না। এখানে আমরা যেটা মনে করি যে দেখেন, একজন প্রার্থী যখন প্রার্থী হয় তখন নির্বাচন অফিসে তাকে যদি ঋণ খেলাপি হয়, সেটা যখন মনোনয়ন যাচাই বাছাই হয়, সেখানে ব্যাংকের লোক উপস্থিত থাকে, তারা যদি অভিযোগ করে সেটা যাচাই করে দেখা হয়, সেখানে প্রতিপক্ষ থাকে, তারা যদি অভিযোগ করে সেটা যাচাই করে দেখা হয়, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আজকে আসলাম চৌধুরী মানে তার মানে পাস ডক্টর করার আতিক পরে মুজাহিদ যে কথাটি বলছিলেন যে ব্যাংকের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যন্ত অনেক পলিটিক্যাল লোক থাকে, আমি আরেকটি বিষয় তারাই তো ডিসিশনগুলো নিয়ে থাকে। আমি আরেকটু বিষয় ক্লিয়ার করি। বিএনপি কিন্তু প্রথমে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেয় নাই, আপনাদের খেয়াল আছে কিনা, আমি শেষ করি। এবং সেইখানে কিন্তু এই আসলাম চৌধুরী মনোনয়নের দাবিতে স্থানীয়ভাবে একটা বড় আন্দোলন গড়ে ওঠে, যার প্রেক্ষিতে পরবর্তী সময় মানে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। আজকেও দেখলাম আচ্ছা, তো আজকেও তো আমি কথাটি বলতে যাচ্ছিলাম, আজকেও আমরা প্রতিবাদ দেখেছি, তাহলে কি আবার তাকে আনা হবে? আমি শেষ করি। সেই জায়গাতে আসলাম চৌধুরী মনোনয়ন হয়েছে, তার মনোনয়ন সঠিক বলে ঘোষণা হয়েছে, বিরোধী পক্ষ অভিযোগ করেছে, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে এটা লাস্টলি কোর্ট পর্যন্ত এসেছে। আমি কিন্তু ওই কথাটা আবারও বলছি যে বিএনপি ইচ্ছা করলে এটাকে প্রভাব খাটিয়ে তাকে সংসদগত হয়তো আনতে পারতো, কিন্তু বিএনপি সেই জায়গাটাতে যায় নাই। বিএনপির সরকারের নৈতিক অবস্থানটা পরিষ্কার করেছে জাতীয় সংসদে দাঁড়িয়ে, যে যদি আদালত তাকে ঋণ খেলাপি ঘোষণা করে আমরা তার পক্ষে যাব না। কাজে এটা বিএনপির কাঁধে এই দায়ভার চাপানোটা আমি মনে করি সঠিক হবে না। দ্বিতীয়ত, এরকম অনেকেই আছে, আমি বলবো এটা শুধু রাজনৈতিকভাবে না দেখে এটা ব্যবসায়িকভাবে দেখতে হবে, যে বেশিরভাগ ব্যবসায়ী তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালিত হয় এই ব্যাংকের ঋণের টাকা দিয়ে, বাট তারা রেগুলার হয় কিনা এটা হলো একটা প্রশ্ন। ধন্যবাদ। আরেকটা উনি বলেছেন যে বেশি অনেকেই আছেন দ্বৈত নাগরিকত্ব, ওনার বক্তব্য মনে হয় যে এটা বেশিরভাগ হলো বিএনপিতে। জাতীয় সংসদে দ্বৈত নাগরিকত্ব যারা আছে আমার জানা মতে, যেমন আমার পাশের সিটে বসে নকলা নালিতাবাড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য ফাহিম চৌধুরী, আমার জানা মতে উনি অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন, আচ্ছা, সেটা সারেন্ডার করতে বাধ্য হয়েছে, এবং সারেন্ডার করে কিন্তু ওনার মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে, তারপরে উনি নির্বাচিত হয়ে এখানে এসেছে। এখন এটা আপনি স্পেসিফিকলি যদি না দেখে আপনি গদবাঁধাভাবে বলেন, এটার দায় কিন্তু বিএনপির কাঁধে যায়, সরকারের কাঁধে যায়। কাজে আমি অনুরোধ করবো যে এগুলো গদবাঁধা না বলে, গদবাঁধা কথা না বলে, যদি স্পেসিফিক এরকম কিছু থাকে তাহলে আমি মনে করি যে স্পেসিফিকলি বলেন। এবং আইন শৃঙ্খলার ব্যাপারে উনি যেটা বলেন, আমি আরেকটু শেষ করে দিই। উনি যেটা বলেন যে আইন শৃঙ্খলার ব্যাপারে পরিসংখ্যান দিয়ে হয় না, বা পরিসংখ্যান সঠিক না, পরিসংখ্যানটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরিসংখ্যান দিয়েছে এটা কোত্থেকে? ওনাদের বক্তব্যের প্রেক্ষিতেই বলেছেন। মানে বিরোধী দলের একজন সংসদ সদস্য, একই সাথে স্বতন্ত্র সংসদ সদস্য রমিন ফারহানা একটি পরিসংখ্যান তুলে ধরেছেন, যে পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে যে আইন শৃঙ্খলার অবনতি, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে কেন এত টাকা বরাদ্দ দেওয়া হবে? তা আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি চরম পর্যায়ে চলে গেছে, সেইখান থেকেও উন্নয়নের জন্য আপনি একটা পরিকল্পনা হাতে নিয়েছেন, সেটার আপনি বরাদ্দ দিবেন না, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে সেটা সমালোচনা করবেন, এটা তো সঠিক জায়গা বলে আমরা মনে করি। এবং তার প্রেক্ষিতে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী একটি পরিসংখ্যান দিয়েছে, যে পরিসংখ্যানে দেখা গিয়েছে যে আইন শৃঙ্খলা পরিসংখ্যান অনুযায়ী উন্নতি হয়েছে। আমরা বলছি যে, আমি শেষ করে দিই, আমরা বলছি যে বাস্তবিক নাই, বাস্তবিকতার ক্ষেত্রে এই ক্ষেত্রটা আমি এই কথাটা বলি আর কি, একটু সুযোগ দেন আর কি, যে আজকে যে জায়গাটাতে আমরা গিয়ে দাঁড়িয়েছি এটা আমাদেরকে অনুধাবন করতে হবে। এটা শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা, সরকারের সমালোচনা করলে হবে না। আমরা মানবিক বিপর্যয় চরম পর্যায়ে চলে গেছি গত 17 বছরে। যে বাবা সন্তান জন্ম দিছে আজকে বাংলাদেশে, সেই বাবা তার অরুরজাত মেয়েকে দর্শন করছে, এরকম ঘটনা ঘটতেছে, এই ঘটনা ঘটছে কিন্তু, যে বাবা তার জন্ম দেওয়া অরুরজাত সন্তানকে দর্শন করতেছে। আমরা মানবিক বিপর্যয়ের কোন জায়গাতে চলে গেছি, সেইখান থেকে উত্তরণ ঘটাতে আমাদেরকে অবশ্যই একটু সময় লাগবে। এটা শুধু সমালোচনা করলে হবে না, এটা শুধু দোষারোপ করলে হবে।
সেই সময়টা পর্যন্ত আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। এখন আমরা যদি কথায় কথায় আইন শৃঙ্খলার অবনতি হইতেছে, সরকার ব্যর্থ, স্বরাষ্ট্র মন্ত্রক ব্যর্থ, এই কথাগুলো যদি আমরা সরকারের 3 মাসের মাথায় থেকে বলা শুরু করি, এটা আসলে তাহলে পার্লামেন্টে আমরা অনেক বিশ্বাস বেশি করি হচ্ছে। এই আপনি কথাগুলো পার্লামেন্টের বলার কথাই তুলে মধ্য নিয়ে দিয়ে এসেছেন। কিন্তু আমরা জি। আসলে অপরাধী যারা তাদেরকে উৎসাহিত করা হবে বলে আমি মনে করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসিফ বিন আলী, So, আপনি কিছু যোগ আমি করতে আমি চাচ্ছিলেন। দুজনেরই দুইটা পয়েন্ট নিয়ে একটু মন্তব্য করতে চাই। একটা হচ্ছে যে বিরোধী দলের এমপি মহোদয় যেটা বলছিলেন দ্বৈত নাগরিকের আলাপ, উনি মানে খুব স্ট্রং একটা আর্গুমেন্ট দিয়েছেন এবং সেটা স্পষ্ট। কিন্তু দেখেন, এই দ্বৈত নাগরিকের ইস্যু কি ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় ছিল না? ইন্টেরিয়াম গভর্নমেন্টের এমন অনেকেই ছিলেন যারা দ্বৈত নাগরিক এবং তারা খুব বড় বড় কমিশন থেকে শুরু করে ইয়েতে দেওয়া হয়েছে। আমি একটু শেষ করি প্লিজ। ওই সময় আমি অ্যাজ আ মানে পলিটিক্যাল রিডার আকারে আমি কিন্তু এনসিপিকে দেখেছি এটার পক্ষে এক ধরনের মৌন সমর্থন উৎপাদন করতে। সো আই হোপ যে মানে যেটা হয় যে রাজনীতিতে কি হয়, আমরা আলাপ করি একটা মোমেন্টে, তারপরে ভুলে যাই, গিয়ে পরের মোমেন্টে আমার প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য আমি যে আগে কি বলছি বা কোনটাকে সমর্থন দিয়েছি ওইটার মনে রাখি না। সো এইটা একটা পয়েন্ট। সেকেন্ড যে পয়েন্টটা, যেটা আমার পরিসংখ্যান নিয়ে আমার মন্তব্য, দেখেন পরিসংখ্যান বা এভরিথিং এগুলো আসলে 100% অ্যাকুরেট হয় না। আমি অ্যাজ আ স্টুডেন্ট অফ কোয়ান্টিটেটিভ মানে এরিয়া, আমরা দেখি যে পরিসংখ্যানের অ্যাকসেপ্টেবিলিটি রেট কত, এটা কি 95% রিচ করছে কিনা। এটা কখনোই 100% হয় না। আমাদের সোসাইটিতে ওই যে আবার এগেইন ট্রাস্ট ডেফিসিটে চলে যায়। আমাদের সরকার দল বলেন, বিরোধী দল বলেন, আর যাই বলেন, তারা যখন পরিসংখ্যান নিয়ে আলাপ আলোচনা করেন, তারা তখন দেখেন যে যদি এটা আমার নিজের পক্ষে আসে তাহলে ওটা ভালো পরিসংখ্যান, আর যদি দেখা যায় যে এটা আমার বিপক্ষে যাচ্ছে, ওই একই মঞ্চে দাঁড়িয়ে বলবে যে এটা আমার বিরুদ্ধের পরিসংখ্যান। আমি সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের একটা এক্সাম্পল দিই। টিআইবি নিয়ে সে যখন ইন্টেরিয়ামের ব্যাপারে অভিযোগ দিল, ওইটা ভালো পরিসংখ্যান, কিন্তু টিআইবি যখন সরকারের ব্যাপারে যে অভিযোগটা দিয়েছে ওইটা খারাপ পরিসংখ্যান। তো এগুলো মানে এগুলো রাজনৈতিক আলাপ, এটা সবসময়ই ঘটে। কিন্তু এবার আমি আসি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। দেখেন, এটা বাস্তব, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অত্যন্ত খারাপ অবস্থায় এবং সরকার এটা দায় এড়াতে পারে না। এটা ঠিক যে সরকার মাত্র 6 মাস বা 3-4 মাসের মতন সময় পেয়েছে, কিন্তু যে মেসেজিংটা হওয়ার কথা, অর্থাৎ পলিটিক্যাল গভর্নমেন্ট অবস্থানে যাওয়া, না না, এটা ব্যাপারটা কঠোর না। শোনেন, বাংলাদেশের ইস্যু শুধুমাত্র কঠোর হলে হবে না। আপনি কি এখন মানুষকে মেরে ফেলবেন, ক্রসফায়ারে দিবেন? এটা তো এক্সপেক্টেড না। তারাও এই দেশের নাগরিক যারা আইন শৃঙ্খলা অবনতির সাথে জড়িত। আপনাকে তাদেরকে তো রুল অফ লর মধ্যেই ট্রিট করতে হবে। একটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে যখন নির্বাচিত সরকার ক্ষমতায় এসছে, একটা আস্থার জায়গা তৈরি হয়েছে, এটা ঠিক। তো সেটা খানিকটা কুল ডাউন করেছে, কিন্তু বাকি যেটা অর্থাৎ পুলিশকে অর্গানাইজ করা, পুলিশের ভেতরকার যে ক্ষোভগুলো তৈরি হয়েছে সেটাকে মিনিমাইজ করে এটাকে ফাংশনাল করা, একই সাথে পলিটিক্যাল গভর্নমেন্টের কিছু মেকানিজম থাকে রাজনৈতিক দলের, তারা স্থানীয় পর্যায়ে অনেক বেশি নিয়ন্ত্রণ রাখতে পারে, সেটাকে পুলিশিংয়ের সাথে কম্বাইন করা, এই জায়গাগুলোতে কিন্তু ঘাটতি আছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমার দেখার বিষয় হচ্ছে যে ঘাটতি নিয়ে আমি সরকারকে দায় দিচ্ছি না, আমার দেখার বিষয় সরকার উদ্যোগটা নিচ্ছে কিনা। সেই উদ্যোগে যথেষ্ট কিন্তু ঘাটতি রয়েছে। কারণ আমি যখন ধরেন রাস্তায় যাচ্ছি বা সাধারণ অনেকের সাথেই যখন কথা হয়েছে, বিশেষ করে নারীদের সাথে, আপনি খেয়াল করে দেখবেন একটা দেশে যখন আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ ঘটে, সব থেকে বেশি বিপদে পড়ে কারা জানেন? নারীরা। সব থেকে বেশি বিপদে পড়ে কারা জানেন? শিশুরা। কারণ মানে এরা অলওয়েজ সমাজের ভালনারেবল অংশ। এই কারণে দেখবেন যে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, একজন দাঁড়ায় আপনাকে বলে ফেলবে, এই তুই মাথায় বোরখা পরিস না কেন, বা আপনি বোরখা পরেছেন, ধরেন আরেকজন আরেকটা কথা বললো, হ্যাঁ, বা শিশু যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে। তো সরকারের দিক থেকে মেসেজিংটা আরো স্ট্রং হওয়ার দরকার ছিল। আমি বলবো না যে মানে মানে কঠোর হাতে দমন করতে হবে, আমি বলবো যে আইনের শাসনটা ফেরত আনতে হবে। কারণ আমরা যখনই কঠোর হাতে দমনের কথা বলি, আমরা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের দিকে চলে যাই। আমার কথা হচ্ছে যে আপনি আইনের শাসন ফেরত নিয়ে আসেন এবং সেটা ইফেক্টিভলি করেন। সো এইটা আমার পজিশন। আমি একটা মিনিট, জি, আইনের শাসন একেবারে শেষ দিকে রয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য একটি সময় অবশ্যই প্রয়োজন। এটা রাতারাতি মানে মুখোমুখি বক্তৃতায় আলোচনায় হয় না। আচ্ছা, আমার মনে হয় আমি একটু শুনে আসি, আপনি শেষে যদি যোগ করেন সেটা ভালো হয়। খেয়াল থাকবে না, হয়তো আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিই যে কথাটা আসছে আর কি। দেখেন, বিএনপি সরকার গঠন করেছে মাত্র 4 মাস, আর পুলিশ প্রশাসনই বলেন বা অন্য প্রশাসনই বলেন, যে প্রশাসনগুলো বিগত ফ্যাসিস্ট সরকারের 17 বছরের সাজানো প্রশাসন, এখানে পরিবর্তনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নির্বাচিত প্রতিনিধি হয়তো আইজিপিকে পরিবর্তন করে বসানো হয়েছে। বাকি সেটিং সারা বাংলাদেশের তৃণমূল থেকে শুরু করে 17 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে তারা ম্যাক্সিমাম তারা মানে আগের অবস্থানই রয়ে গেছে। আপনি বলতে চাচ্ছেন যারা যে পজিশনে ছিলেন, সরকার মন চাইলেই এখনই
খুব বেশি পরিবর্তন সফলতার দিকে আনতে পারবে পারছেন না। আমি আমি মনে করি এটা আমার ব্যক্তিগত অভিমত হয় বলে, আমি আমার দলের অবস্থান না, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি এর আগেও দু একটা টক শোতে বলেছি, সেই জায়গাটাতে কার্যকরী অবস্থানে যাইতে বিএনপি আরেকটু সময় নিতে হবে। ধন্যবাদ। আতিক মুজাহিদ একদম শেষ পর্যায়ে রয়েছে, শেষ করে দিন। দুইটা ডাটা দিই। জি। আমার দেশে একটা রিপোর্ট করেছিল প্রায় 2100 প্লাস জাজেস, যাদেরকে পলিটিক্যালি একদম সবাই জানে, ওয়েল নন, যারা এই রিমান্ড বলেন, মানুষকে টর্চার করা বলেন, সব অনুমতি দিয়েছিল এবং সবাই এই ধরনের সিএমএম কোর্টে টোটে ছিল। সেই লোকগুলি স্টিল সেম পিপল, জাস্ট ফ্রম ঢাকা টু কুড়িগ্রাম, ডাম্পিং স্টেশন ফর ডিফারেন্ট ডিস্ট্রিক্টস। তাহলে যেই লোকগুলা অমানবিকভাবে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে ওই সময় দিয়েছে, সেই লোকগুলো সেম জায়গায় করাপ্টেড। আপনি একটা লোকের আমাকে জাজ দেখাইতে পারবেন না। সেকেন্ড, এই পুলিশের ব্যাপারে কোনো পিউরিফিকেশন হয় নাই, রিকনসিলেশন হয় নাই, বরং জাস্ট যারা একটু বিএনপি মনে আছে ওনাদেরকে আপলিফট করে বিভিন্ন জি, এসপিডি আমাকে বানাই শেষ দিয়েছে। করতে হচ্ছে, একেবারে শেষ পর্যায়ে রয়েছে, আমার পক্ষে আর সম্ভব না। এই কথাটা রিপ্লাই দিয়ে আমি ধরেন আপনি যেটা বলেন রেডের পরিসংখ্যানটা কিন্তু অনেক বেশি, সংখ্যাটা কিন্তু অনেক বেশি। কোথায়? মানে আপনি এই যে হ্যাঁ, এটা তো reported। আপনি পুলিশ যাদের কথা বললেন, এখন Reported। বিএনপি সরকার যদি একবারে তাদেরকে ড্যামেজ করে দেয়, দেশ চলবে কিভাবে, আদালত চলবে? এটা না, আপনাকে তো পানিশমেন্ট আনতে হবে। আপনার সাথে দ্বিমত পোষণ করছি না, কিন্তু আমি কিন্তু আপনার সাথে দ্বিমত পোষণ করছি না, আমি আপনার সাথে একমত পোষণ করেই বলতেছি যে বিএনপি এই জায়গাগুলিতে কার্যকরী হতে গেলে সময় লাগবে। জি, আমরা সেই সময়টা পর্যন্ত আমাদেরকে- মনে হয় বুঝতে পেরেছি। শাহ মোহাম্মদ ওয়ারিস সালিম মামুন, ধন্যবাদ আপনাকে। ডক্টর আতিক মুজাহিদ এবং আসিফ বিন আলী, তিনজনকে অসংখ্য ধন্যবাদ কড়া আলাপে আসার জন্য। দর্শক, শেষ করছে কড়া আলাপ। অনেক ধন্যবাদ, সাথে থাকার জন্য।